হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের এই ব্লগটি যে যেখান থেকে দেখছো, তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা থাকলো। যারা বড়রা আছো সবাইকে প্রণাম, যারা ছোটরা আছো আমার বুক ভরা ভালোবাসা নিও। এখন বাজে 11:30। এখন বাজে রাত 11:30 আর কি। আজকে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ মনে জোর আমি আনার চেষ্টা করছি বন্ধুরা। তোমাদের প্রার্থনা, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় আমি চেষ্টা করছি মনে যাতে জোর নিয়ে আসতে পারি। আর রুনি সাহ, যে বোনটা আমাকে টাকা পাঠিয়েছো, বোন তোমাকে বলছি, তুমি আমাকে এইভাবে আর্থিক সাহায্য করতে এগিয়ে এসছো আর করেছো। তুমি যেটা করেছো, আমি ওটা দিয়ে ওষুধ কিনেছি, একটা ঘরে কিছু খাবার এনেছি, মেয়েটার মুখে একটু খাবার দিতে পারছি। আর একটা স্টুডেন্ট ভাই, সেও পাঠিয়েছিল, ভিলোরে থাকে। তোমরা যে যেটুকু পাঠিয়েছো আমি চেষ্টা করছি মেয়েটাকে খাওয়াতে, নিজেও কিছু খেতে, কিনে খাবার খেতে। আর ওষুধগুলো তো খেতে হবে। সামনের বুধবার আবার ডাক্তার কাছে যেতে হবে আমার। ডাক্তারকে ফোন করেছিলাম যে ডাক্তারবাবু, আমি তো ডাক্তার তো দেখাচ্ছি, ওষুধ তো খাচ্ছি, আপনাকে দেখিয়ে তো আসলাম, কিন্তু বেশি পরিবর্তন তো হচ্ছে না কিছু শরীরের অবস্থা। ডাক্তারবাবু বলেছেন সময় লাগবে, এতদিনের যে ভাইরাসটা ঢুকেছে গলায়, ইনফেকশন হয়ে গেছে, তো ইনফেকশনটা কাটুক আগে। এখনও ইনফেকশন কাটতে টাইম লাগবে, তো ফোলাটাও টাইম লাগবে যেতে। এটা শুনে বন্ধুরা মনটা খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু খারাপ হলেও মনে জোর আনতে হবে, কারণ আমার মেয়েটার জন্য তো আমাকে বাঁচতে হবে। আমার মেয়েটাকে নাহলে কে দেখবে? মেয়েটার যে কেউ নেই আমি ছাড়া। মেয়ে পড়ছে, 11:30 বাজে এখন। আর তোমরা সবাই বলছো, আমি বুঝতে পারছি যে মেয়ে টিউশনি করবে। আমার মেয়ে টিউশনি ধরেছিল, আমি ছাড়িয়ে দিয়েছিলাম, তার কারণ আমি কাজ করতাম তখন। 4 মাস আগের কথা বলছি, 5 মাস আর কি, 5 মাস হয়নি তো 5 মাস আগের কথা বলছি। আমার মেয়ে টিউশনি ধরেছিল, 7 জনকে পড়াতো, কিন্তু আমার মেয়ে যেহেতু নিটের জন্য জয়েন্ট পড়াবে, তাই আমি না করে দিয়েছি। তোমাদের যাদের ছেলে মেয়েরা পড়ছে নিটের জন্য জয়েন্টে, জানো যে নিটের পড়ার কত পড়া থাকলে টিউশনি করা যায় না। টিউশনি করে কী করে পড়বে? তোমরা আমার ভালো চাও, আমার মেয়ের ভালো চাও, আমার ভালো চাও, যাতে আমরা সুস্থ হয়ে যেতে পারি, বাঁচতে পারি, তার জন্য বলেছো। অসংখ্য ধন্যবাদ তোমাদের, যে আমার মনে জোর শক্তি দিচ্ছ, আর আমাদের এই যে ভালো ভালো সাজেস্ট করছো, এর জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা আমার পাশে এইভাবে ঢাল হয়ে আছো, এর জন্যে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কি বলো তো বন্ধুরা, আমি তো কষ্ট করে মেয়েটাকে আজকে এইখানে নিয়ে এসেছি পড়িয়ে, আমি জানি কষ্টটা কীরকম। আমি মাথা তুলে বসতে পারছি না, এই যে মাথাটা এরকম করে বসেছি না, মাথা তুলে বসতে পারছি না, কারণ এতটা দুর্বল, আমি বসতে পারছি না। ঘাড় আর মাথা এইভাবে আমি বেশিক্ষণ বসতে পারি না, সোজা হয়েও বসতে পারি না। যদি শুয়ে থাকি 5 মিনিট শুয়ে পারি না, কষ্ট হয়, দম নিতে পারি না, শ্বাসকষ্ট উঠে যায়। এতটাই যে শ্বাসকষ্ট হয় যে আমি গলা, এই যে গলা, এই গলার এইখানটা ব্যথা, গলার এই জায়গাটা প্রচণ্ড ব্যথা, কিছু ঢোক গিলতে পারি না, কিছু খেতে পারি না। তবু আমি লিকুইড করে খাবার চেষ্টা করছি। আজকে ডাল, চাল, ওর মধ্যে একটু সবজি দিয়ে একদম পাতলা খিচুড়ির মতন করেছিলাম, কিন্তু দেখলাম গিলতেও অসুবিধা হচ্ছে। তার থেকে মনে হয় ডালিয়াটাই ভালো, ওটা অন্তত প্রোটিন আছে আর গিলতে পারবো, যেহেতু ডাক্তার বলেছে প্রোটিন খেতে, তারপরে ফল, একটু দুধ, এগুলো খেতে বলেছে। আর মাছ তো জ্যান্ত মাছ বলেছে খেতে,
জ্যান্ত মাছের ঝোল, কিন্তু আমি তো ভাত খেতে পারছি না। আর জ্যান্ত মাছ বাজারে কে যাবে, কে আনবে? আমি তো যেতে পারবো না। আর মেয়ে তো বাজার করেনি কোনো দিন, পারে না, পারবে না। তাছাড়া আমার বাড়িতে অনেক সমস্যা আছে বন্ধুরা। মেয়েকে আমি অনেক একা ছাড়তে পারবো না, কারণ আমার একটা ভয় আছে। আমাকে যেভাবে হুমকি দিয়েছে, এখনও দিয়ে যাচ্ছে, সেটার জন্য আমি মেয়েকে একা ছাড়তে পারবো না। এটা একটা সবথেকে বড় প্রবলেম। তোমরা বলো, তোমাদের কারোর মেয়েকে যদি বলে যে মেয়েকে লোক দিয়ে রেপ করিয়ে মেরে দেবো, তোমরা কি পারবে মেয়েকে ছাড়তে? তো আমারও ঠিক সেই একই অবস্থা, আমার বাড়ির লোক। তো আজকে আমার মেয়েটাকে আমি অনেক জোর করে, মানে অনেক জোর করে এই লড়াইটা আমি শুরু করেছিলাম, আর এখনও শুরু করে যাচ্ছি। জানি না আমার এই লড়াই কোথায় গিয়ে থামবে, কিন্তু আজকে তোমরা আছো। তবে একটা কথা কি বলো তো বন্ধুরা, আজকে আমার 8টা কমেন্ট এসছে। কমেন্টে আমি মনে অনেকটা জোর পেয়েছি। তোমরা যে আমাকে এই এত ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে আমি কি বলবো? আমার বলার কোনো ভাষা নেই যে আমি তোমাদেরকে কিভাবে ধন্যবাদ দেব। সত্যি আমি কোনো ধন্যবাদ দিতে পারছি না। আর রুনি শাহ, ওই বোনটাকে বলছি, বোন তুমি যে আমার পাশে একটা বোনের মতন না বলি, বোন হয়ে যে আমার পাশে এইভাবে দাঁড়িয়েছো, তার জন্যে তোমাকে আমি কোনো ধন্যবাদ দেব না গো। তুমি সত্যি অনেক বড় মনের মানুষ। আমি তো জানি না তোমার বয়স কত হতে পারে, তো তুমি যেই হয়ে থাকো, আমার সন্তোষী মাই পাঠিয়েছে। আমার কাছে তোমরা সবাই আমার খুব আপন, খুব নিজের, কারণ আমার নিজের কেউ নেই। সেই জন্যেই তোমরাই আমার সব। আর তোমাদের সাথেই আমি কথা বলে মনে জোর পাই, তোমাদের সাথে আমি একটু শান্তি পাই কথা বলে। তাই আমি কষ্ট হলেও আমি ভিডিও দিই। তার একদমই যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আমি ভিডিও দিতে পারি না। এছাড়া আমি চেষ্টা করি ভিডিও দিতে। হ্যাঁ, আমার মেয়ে তো আর বেশি দিন নেই, নিটের জয়েন্টে বসবে। আর এখন তো টিউশনি নিতে পারবে না। মেয়ে বলেছে ওর এই জয়েন্টটা হয়ে যাক, ও এরপরে টিউশনি করবে। তখন তোর এই পড়ার চাপটা থাকবে না, তখন মেয়ে পড়াবে। তোমরা যেটা বলছো আমার ভালোর জন্যই বলছো। আগে প্রাণে বাঁচবো, সুস্থ হব, তারপরে তো পড়া ঠিকই। কিন্তু কি বলতো, আমি তো একজন মা। আমি যেভাবে আমার মেয়েটাকে পড়িয়েছি সেটা একমাত্র আমিই জানি বন্ধুরা। আমার পাশে কেউ ছিল না। সেই 6 মাসের বাচ্চা, আমার 6 মাসের বেবি, 13 বছরে বিয়ে হয়, 14 বছরে আমার মেয়ে হয়। সেই মেয়েকে নিয়ে মা বাবা কারোর বাড়িতে জায়গা হয়নি, শ্বশুর বাড়িতেও জায়গা হয়নি। শ্বশুর বাড়িতে লাস্টে একটা কোনায় ফেলে দিল আমাদের দুজনকে, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। বলল যে তোমাদেরকে আমরা দিতে পারবো না। একটা মাথার উপরে ছাদও ছিল না, ঘরও ছিল না, কিছুই দেয়নি। একটা ভাত খাওয়ার থালা পর্যন্ত দেয়নি। এর থেকে আর কি বলবো তোমাদের, বলো? বলতেও খারাপ লাগে, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলি। আমার সন্তোষীমা দিব্যি, আমি একটু মিথ্যা কথা বলছি না তোমাদের কাছে। অনেকে ভাববে, তোমরা কেউ তো ভাবতে পারে যে আমি সিম্পাতির জন্য এরকম করছি। না গো, আজকে আমি, আমার মেয়ের 17 বছর বয়স, এই 17 বছর পর্যন্ত আমি এত বছর, 17 বছর আর 1 বছর আমার বিয়ে হয়েছে, আগে মেয়ে হয়েছে, বিয়ের 1 বছর পরে মেয়ে হয়, তো 18 বছর। এই 18-19 বছরটা ধরে আমি এত কষ্ট করে আমার মেয়েকে আজকে আমি এইখানে নিয়ে এসেছি পড়িয়ে। একা একটা ছোট বাচ্চাকে, একটা 14 বছরের মেয়ে মা হয় যখন, মার হাতে কিছু নেই, ঘর নেই, থাকার জায়গা নেই, কোনো কাজ নেই, সে কি করতে পারে? তোমরা বলতে পারবে? এর উত্তর দিতে পারবে?
তবু আমি শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করে বলেছে সমস্ত কাজ করবে, কিন্তু থাকতামই একসাথে, সবার কাজ করে দিতে হতো, কিন্তু খাবার দিত না। আমি সেলাই করে মেয়েকে একটা ক্লাবে বাচ্চাদের সবাইকে রাখে আর কি, সেখানে রেখে কাজ করতে যেতাম। রান্নার কাজ করেছি, স্কুলে ছেলে মেয়েদের কাজ করেছি, সেলাইয়ের কাজ করেছি, করে আমার মেয়েকে আমি এখানে নিয়ে এসেছি, এই জায়গায় তো তৈরি করেছি মেয়েকে আমি এই পর্যন্ত। আর আমার একটাই লড়াই, আমার মেয়েকে আমি মানুষ করতে চাই, কিন্তু ভগবান আমাকে বিছনায় ফেলে দিল, অসুস্থ করে দিল। আমার সন্তোষী মা জানে আমি কত কষ্ট করেছি, আর এখনো করে যাচ্ছি। এখন শুধু তোমরা আছো তাই তোমাদের সাথে বলতে পারছি। এতদিন তো তোমরাও ছিলে না, আমার চ্যানেলও ছিল না, তাই আমি কাউকে বলতে পারিনি। নিজের কষ্ট নিজে বুকে চেপে কাজ করে গেছি, আর মেয়েটাকে একটু একটু করে খাবার দিতাম। আমার মেয়েটা দুধের জন্য কত কাঁদতো, আমার শ্বশুরবাড়ির লোকজন হাসতো, মজা নিত, উল্টে বলতো মেয়ে সন্তান খাওয়া কিসের। তো আমি জানি বন্ধুরা কষ্টটা। তো যাই হোক, তোমরা আছো এখন আমার সাথে, তোমরা সবাই আমাকে যে যেটুকু পারছো আর্থিক সাহায্য করছো, আর সবাই একটু এগিয়ে এসো, আমাকে একটু আর্থিক সাহায্য করো, আমি যাতে সুস্থ হতে পারি আর আমার মেয়েটাকে একটু খাবার দিতে পারি। আজকে আমার মেয়েটা অনেক কষ্ট করে পড়াশোনা করছে, অনেক কষ্ট করে বড় হয়েছে, ওকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, কিন্তু আমি নিজে কাজ করতাম, ওকে কষ্ট পেতে দিইনি, আমি নিজে কষ্ট করে গেছি সমানে, আর এখনো করে যাচ্ছি। হ্যাঁ, এখন আমি এতটাই অসুস্থ, আমি এই যে কথা বলছি, এই গলায় খুব অসুবিধা হচ্ছে, আটকে যাচ্ছে। তো এই গলায় আমি একটু সুস্থ যদি হতে পারতাম, সুস্থ হয়ে আমি কাজ করতে পারতাম, আমার মনে জোর, মনে শক্তি, মনে জোর, সবই চেষ্টা করছি, নিয়ে আসছি। আর তোমরা তো আছো আমার সাথে, তোমাদের জন্যই আমি মনে আরো জোর নিয়ে আসছি যে না, আমার বন্ধুরা আছে, আমার মায়ের মতন আছে সবাই, যারা আমার মায়ের মতন আছো, যারা আমার দিদিভাই বোন আছো, সবাইকে বলছি যে এই দিদিভাই বোন কারোর ঘরের মেয়ে হিসেবে তোমরা আমার পাশে আছো, আর এইভাবে দাঁড়িয়েছো, তোমরাই আমার শক্তি, তোমরাই আজকে আমার পাশে আছো। এছাড়া তো আমার কেউ নেই, আমার নিজের মা বাবাও নেই আমার পাশে। মা বাবাকে কি বলবো, তাদের তো বয়স হয়ে গেছে, বাবার 75 বছর বয়স, মার 60 বছর হয়ে গেছে, তারা বয়স্ক দুজন মানুষ, ভাড়া থাকে, তাদের তো আর কিছু করার নেই। যখন করার ছিল তখনই করতে পারিনি, আর এখন তো ছেড়েই দিয়েছি সব। তো আমি সেটাই বলছি বন্ধুরা, আমি যতদিন বেঁচে থাকবো জানি না আমি বাঁচবো কি না, কিন্তু যতদিন বেঁচে থাকবো আমার চ্যানেল থাকবে, তোমরাও থাকবে, আমি জানি। কেন তোমরা সবাই এত ভালো মনের মানুষ, ভগবান তোমাদের পাঠিয়েছে আমার কাছে আমাদের জন্যে, আমার মেয়ের জন্যে পাঠিয়েছে। তো আমি জানি তোমরা থাকবে, আমি না বললেও। কেন আমি, আমার নিজের তো কেউ নেই, তোমরাই আমার খুব নিজের, তাই আমি তোমাদের সাথেই সব কিছু বলি, মনের কথা, মনে শক্তি জোর সব তোমরা আমার, তোমরা আমাকে শক্তি যোগাও একটু একটু করে। যখন তোমাদের কমেন্টগুলো পড়ি আমার বুকটা শান্তিতে ভরে যায়। আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না বন্ধুরা, শুধু তোমরা একটা করে লাইক করো, আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও ফেসবুকে যাদের আছে, আর
যারা তোমরা আমার ফ্যামিলিতে আছো, নতুন এসছো, সবাইকে বলছি একটু আমার ভিডিওগুলো শেয়ার করো। যদি ইউটিউবে সরে অ্যাডগুলো দেখে, আর নতুন হলে একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। আমি আজকে যেটুকু সুস্থ হয়েছি শুধু তোমাদের জন্যে। তোমরা না থাকলে আমি সুস্থ হতাম না। সারা রাত আমি ঘুমাতে পারি না। এই যে এই গালগুলো যন্ত্রণা করে, গলায় যন্ত্রণা করে, যেহেতু ইনফেকশন হয়েছে, ইনফেকশনটা তো এখনো কাটেনি, সেই জন্যে যন্ত্রণা করে। ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার তাই বলেছে। তো ডাক্তার বলেছে বুধবার যেতে, বুধবার আসো, দেখি গলার অবস্থা কীরকম আছে, ওষুধ পাল্টে দিতে পারে। আবার যদি ওষুধ পাল্টে দেয়, ওষুধ কিনতে হবে। তো এইসব চিন্তা আছে। কথা বলতে বলতে গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ভয়েসটা পাল্টে যায় কথা বলতে বলতে। তো আমি বন্ধুরা, আমার মেয়েটাকে আমি যদি একটু দুটো খেতে দিতে পারি ঠিক করে, আমি যতদিন সুস্থ না হতে পারি, তার জন্য আমি তোমাদের বলি যেহেতু গলায় ব্যথা হচ্ছে, তাই আমি থেমে থেমে কথা বলছি। জানি না আমার কথা তোমরা কতটুকু শুনতে পাও। তোমরা কি বন্ধুরা, আমি যে ভয়েসটা দিই, মানে কথা যে আমি ডাইরেক্ট বলি, আমি তো আলাদা করে ভয়েস দিই না, কারণ আমি অত শক্তি পাই না আমি আলাদা ভয়েস দেওয়ার। আগে যখন আমি ভিডিও দিতাম, কাজের ভিডিও, যেহেতু আমার ডেলি ব্লগ চ্যানেল, তখন আমি আলাদা ভয়েস দিতাম। এখন আমি আর পারি না ওইভাবে, কারণ এখন তো আমি আস্তে আস্তে বসে কথা বলি থেমে থেমে, সেই জন্যে। আর এই যে মাঝে মাঝে এই হেলান দিয়ে বসে থাকি, কেন নিচে হয়ে বেশি বসতে পারি না, আবার বেশিক্ষণ সোজাও থাকতে পারি না, শুয়েও থাকতে পারি না, যন্ত্রণা করে। কেন? কারণ গলায় তো এরকম অবস্থা। কিছুদিন আগে আমার একটা বড় সার্জারি হয়েছে। তো বন্ধুরা, আমি মনে জোর ঠিকই নিয়ে আসছি, কিন্তু আমি জানি না আমি সুস্থ হতে পারবো কি না, কারণ ওষুধ তো খাচ্ছি, কিন্তু আমার গলার ভিতরে ফোলাটা যেহেতু কমছে না, যেহেতু ফোলাটা একই রকম আছে, ওটার জন্য আমার টেনশন হচ্ছে যে ফোলাটা তো কমছে না, তাহলে কি ঠিক হবে না? আমার গলাটা কি, আমি কি বাঁচবো না? আমি কি মরে যাবো? তোমরা আছো, সবাই আশীর্বাদ করছো, প্রার্থনা করছো, ঠিকই সুস্থ হবো বলো, এমন মনে জোর নিয়ে বলছি তোমাদের। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেটুকু পারো এই দিদিভাইটাকে একটু আর্থিক সাহায্য করো। দেখবে কমেন্ট পোস্টে আমার স্ক্যানার দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে। যদি তোমরা যে যেটুকু পারো আর্থিক সাহায্য করো, আমি যাতে একটু চিকিৎসা করতে পারি, ওষুধগুলো কিনে সব খেতে পারি, আর আমার মেয়েটাকে একটু খাবার দিতে পারি, নিজেও একটু খেতে পারি। একই কথা বলি, তোমাদের হয়তো রোজ রোজ ভালো লাগে না, কিন্তু আমি যে বড় অসহায় একজন মা, আমি যে আর কিছু করতে পারছি না, কারণ আমি সুস্থ না হলে তো কিছুই করতে পারবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো। ঈশ্বর তোমাদের ভালো রাখুক। তোমরা যে যেটুকু, আর আমাকে যে তোমরা আর্থিক সাহায্য করছো, আমি তার জন্য বলছি না বন্ধুরা, আমি মন থেকে বলছি। আমার সন্তোষীমা দিব্যি, তোমরা সত্যি খুব ভালো মনের মানুষ, অনেক বড় মন তোমাদের, তাই একটা অসহায় দিদি, বোন, যাই বলো, পাশে দাঁড়িয়েছো, আর তোমাদের জন্যই আমি এইটুকু সুস্থ হয়েছি।
আর বেঁচে আছি এখনো পর্যন্ত। জানি না আমি বেশ বাঁচবো কি না, আরও বেঁচে থাকবো কি না সেটাও আমি জানি না, সুস্থ হতে পারবো কি না সেটাও জানি না, ভগবানই জানে আমার ভাগ্যে কি আছে। আমার কপালটা তো আমি জানি, তাই বললাম। আর আমার মেয়ের, তবে হ্যাঁ, আমার যদি কিছু হয়, আমার মেয়েটার কেউ নেই, মেয়েটা কি করবে এটাই টেনশন হয় সবসময়। অনেকগুলো কথা বলে ফেললাম, ভালো থেকো। হ্যাঁ, তোমাদের জন্য আমি মনে জোর নিয়ে আসছি, শক্তিও নিয়ে আসছি। আগের থেকে একটু ব্যথা কমেছে, পুরোপুরি কমেনি, একটু কমেছে, যন্ত্রণাটাও কমেছে, কিন্তু এখনো আমি বুঝতে পারি না, হাঁটাচলা করতে পারি না, জোর পাই না, দুর্বল। যেহেতু কড়া ওষুধগুলো খাচ্ছি, তার জন্যই মনে হচ্ছে এরকম হচ্ছে।